সরকার কিন্তু একটা ধাক্কা দিলে কিন্তু প্রকাশ করে পড়ে যাবে। সেই ধাক্কা তো আপনারা দিতে পারছেন না রে ভাই। জিয়াউর রহমানের আদর্শ কোথায় রাখছেন? কোনো ইন্টেলেকচুয়াল সেল নাই, আপনাদের একটা সেল প্রয়োজন, স্টাডি সেল। দিলারা আপাদের সুবিধা হচ্ছে যে দিলারা আপারা অনেক উঁচু জায়গায় থাকে, অনেক উঁচু লেখাপড়া করেন এবং উঁচুভাবে তারা অত্যন্ত সত্য কথাগুলো আমাদের সামনে তুলে ধরেন। আমরা যেটা আশা করছি, আপনারা যেটা আশা করছেন সেই ধরনের রিসার্চ সেল নেই, আমাদের রিসার্চ সেল আছে। হ্যাঁ, সাফল্য আসছে না, সাফল্য একদিনে আসে না, কিন্তু আমরা যা মাঠে দাঁড়িয়ে লড়াই করি, যুদ্ধ করি, আমরা যখন আমরা পুলিশের গুলি খাই, যখন টিয়ার গ্যাস খাই, আমরা যখন জেলের মধ্যে ঢুকি, আমাদের ছেলেদের যখন নখ তুলে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়, সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেখতে হবে যে এখান থেকে কি আমরা সরে গেছি কিনা। আমরা এতটুকু সরিনি, আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে এই লড়াই আমাদের চলবে। এই লড়াই ভারতে একদিনে ভারত স্বাধীন হয়নি, পাকিস্তানও একদিনে হয়নি, বাংলাদেশও একদিনে স্বাধীন হয়নি। 15 বছরের লড়াই করে আমরা যদি মনে করি যে আমরা হেরে গেছি, এই কথা মনে করার কোনো কারণ নেই। এখানে রিসার্চ সেল নেই, কথা একদম ঠিক। হয়তো আমরা তো আপনার লড়ছি, মরছি এবং আমরা আত্মত্যাগ করছি, এখানে কিন্তু কেউ পিছু পা হয়নি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। পেশাজীবীদের পক্ষ থেকে আমি কিন্তু সেই জাতীয় রিসার্চ কিংবা সেই জাতীয় ডকুমেন্টেশন দেখি না। মিটিং হয়, আলোচনা হয়, কালকে প্রত্যেকটা জিনিস যদি আপনি পড়ে দেখেন, যে সমস্ত জাতি, তারা ব্রিটিশদের এক্সাম্পল দিই, ব্রিটিশরা যে এত সারা দুনিয়াকে আপনার মানে কলোনি বানিয়ে আমাদের কি 200 বছর ধরে কি করে দেখবেন আপনি তাদের ডকুমেন্টেশনটা কি, প্রত্যেকে ডকুমেন্টেশন করে। সে আপনার কালেক্টর হোক, পরিব্রাজক হোক, প্রত্যেকে লিখে রাখে কি হচ্ছে, কোন ঘটনা হচ্ছে। কারণ ইতিহাস এমন একটা জিনিস যে ইতিহাসকে কোনো সময় সত্যকে লুকিয়ে রাখা যায় না। ইতিহাসের শিক্ষা হলো যে সত্য একদিন মাথা তুলে দাঁড়াবে, এবং এই সত্য মাথা তুলে দাঁড়ানোর জন্য ডকুমেন্টেশন দরকার। আমি খালি মুখে বললেই তো হবে না, ঝগড়া করলেও তো হবে না, আপনার লিখে রাখতে হবে কখন কোন তারিখে এই ঘটনা ঘটেছে, কারা এটা লিখে গেছে। যেরকম তাজউদ্দিন সাহেবের শারমিনের বইটা যদি আপনারা পড়েন, আমার নেতা পিতা, সেখানে উনি পরিষ্কার করছেন না, যাই হোক ওই বইটার মধ্যে উনি পরিষ্কার লিখেছেন। এগুলো একত্র করে তো আমাদের লিখতে হবে, তাই না? প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগের এই যে ক্লেম যে উনি আইএসএস ছিলেন, এজেন্ট ছিলেন, উনি পাকিস্তানের দালাল ছিলেন, এই সমস্ত কথাবার্তার উত্তর তো বলে। আমার আম্মা বলতেন যে এই সমস্ত কথার উত্তর দেওয়াটা একটা ভুল করে, উত্তরটা দিতে হবে আপনার ইন্টেলেকচুয়াল রাইটিংস। এবং অনেক বাঙালি, আমি জানি না আপনাদের পরিচয় আছে কিনা, আমি আসানকে বলছিলাম সেটা, অনেক আপনার বিদেশে আছে আমাদের দেশের পলিটিক্যাল সায়েন্টিস্ট, যারা এর উপর বহুত লেখা লিখেছেন, সেগুলিকে সংগ্রহ করেন এখানকার বাংলা ইন্ডিয়া। আবার বলবেন মির্জা ভাই ওই বকা দিচ্ছি, কোনো ইন্টেলেকচুয়াল সেল নাই, আপনাদের একটা সেল প্রয়োজন, স্টাডি সেল, যেখান থেকে আপনারা এই জাতীয় কথাগুলিকে প্রজেক্ট করবেন এবং আওয়ামী লীগের অপপ্রচারকে আপনারা কাউন্টার করবেন থ্রু ইউর ইন্টেলেকচুয়াল পারসুট, নট থ্রু এনি চক্রান্ত। সেকেন্ড কথা হলো জিয়াউর রহমানের বিরাট কন্ট্রিবিউশন, যেটা কামরুল আপনার টাচ করেছে, সেটা হলো আমাদের ন্যাশনাল আইডেন্টিটিটা কি। একটা জাতির কিন্তু একটা ন্যাশনাল আইডেন্টিটি ছাড়া সেই জাতিটা কখনো আপনার স্বাধীনভাবে সার্ভাইভ করতে পারে না। যে কোনো জাতির দিকে তাকিয়ে দেখেন না আপনার, তারা কিন্তু জানে আমরা কি, হু আর উই, ইতিহাসে কি বলে। রাশিয়ান, আপনি রাশিয়ার ইতিহাস পড়ে দেখেন, রাশিয়ান ইতিহাসে আপনার যে একদম যখন আপনার মিডল ইজে যে সমস্ত জার, তখন জার ছিল না, দাসজি বলতো যাদেরকে, তাদের যে কন্ট্রিবিউশন সেগুলি কিন্তু তারা লিপিবদ্ধ করে রেখেছে। আজকে বাংলাদেশ, জিয়াউর রহমান দুইবার কিন্তু বাংলাদেশকে কঠিন সংগ্রাম মোকাবেলা করেছে। প্রথম করেছেন মুক্তিযুদ্ধের সময়, যখন বাঙালিরা আমরা সবাই দিশাহারা, আমার বন্ধুরা বলেছে যে রেডিও শুনতে শুনতে হঠাৎ শুনলাম যে আমি মেজর জিয়া বলছি, আমি রিভোল্ট, তখন
হচ্ছে। একটা সময় জাতির অত্যন্ত কঠিন লগ্নে দ্বিতীয়ত আর একটা যেটা উনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুর পরে, সেই সময় বাংলাদেশের সিচুয়েশন আপনারা যদি ওই পিরিয়ডটা একটু পরে দেখেন, সেটা ছিল বলতে একটা ফ্লুইড সিচুয়েশন, বা বাংলাদেশ ওয়াজ ইন আ ফ্লাক্স। ইন্ডিয়ান আর্মি এখানে ঢুকবে কিনা সেটা নিয়েও সন্দেহ ছিল। এখানে একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল, পলিটিক্যাল ভ্যাকিউম। সেখানে জিয়াউর রহমান একটা নেতৃত্ব দিয়ে দেশকে সেই সংকট থেকে বের করে নিয়ে এসেছিল। এখন আমি বলবো যে আমরা সবাই জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখার চেষ্টা করছি। ব্যক্তিগতভাবে আমি তো নিশ্চয়ই চেষ্টা করছি, তাহলে আমার নিয়ে বাইরে আসার কোনো দরকার নাই। কারণ আমি মনে করি যে যতটুকু আমার বলার আমি বলবো। এখন বাংলাদেশ ঠিক 71 এবং 75 এর মধ্যে একটা কঠিন সংগ্রামে অবস্থায় পড়েছে। বাংলাদেশের এই কঠিন অবস্থা স্বাধীনতার পর আর আসেনি। দুইবার এসেছে 71-এ, আর একবার এসেছে 75-এ। দুইবারই কিন্তু জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, আমার অসীম শ্রদ্ধা ওনার প্রতি। উনি দুইবারই নেতৃত্ব দিয়ে আমাদের দেশকে বাঁচিয়েছেন। আজকে উনি আমাদের মধ্যে নাই, কিন্তু ওনার সেই যে স্বপ্ন, সেই যে দৃঢ়তা, সেটা আমরা কতদূর করতে পারছি। আমরা এই কঠিন সংগ্রামে আমি জানতে চাই জাতীয়তাবাদী শক্তি কি করতে চাচ্ছে, তারা কি করতে চাচ্ছে। আজকে বাংলাদেশের যে সরকারের কথা বলতে পারে, আমি জানি না বিপদে পড়বো কিনা, তবে বাংলাদেশের বর্তমান সরকার, দামি সরকার, ভিতরে ভিতরে কিন্তু ভঙ্গুর, এটা জেনে রাখবেন। এই যে আপনার বেনাজির, এই যে একেবারে রানারে আপনার ওনার কি দুর্নীতি, আপনি দেখেন 31,000 মালয়েশিয়ান শ্রমিক, তাদেরকে ঠকিয়ে 20,000 কোটি টাকা মেরেছে এমপিরা, এবং এর মধ্যে এমপির বউরাও ঢুকেছে, মেয়েরাও পর্যন্ত ঠকে গেছে। আমরা জানতাম মেয়েরা অবস্থ হয় নিয়েছে না। এখন এখন আমি যেটা বলতে চাচ্ছি, শোনেন, আমি যেটা বলতে চাচ্ছি, রাজনীতির ছাত্রী হিসাবে বলছি যে এই জাতীয় সরকার, শেখ হাসিনা সরকার, মানে দামি সরকারের কথা, এদেরকে কিন্তু খুব মনে হচ্ছে না ভীষণ শক্তিশালী, আসলে কিন্তু ভিতরে ভিতরে তার কিন্তু ভীষণ ভঙ্গুর। এটা ইতিহাসের সাক্ষী। এবং এই জাতীয় সরকার কিন্তু একটা ধাক্কা দিলে কিন্তু শেষ করে পড়ে যাবে। সেই ধাক্কা তো আপনারা দিতে পারছেন না রে ভাই। জিয়াউর রহমানের আদর্শ কোথায় রাখছেন? চিন্তা করেন, আমি চিন্তার খোরাক দিয়ে গেলাম। মির্জা ফখরুল ইসলাম ভাই আবার বলবেন জমি পোকা দিয়ে গেলেন আমাদেরকে, তাই ভাবছেন। তবে আমি মনে করি যে আমি দেশকে ভালোবাসি। আমি বিদেশে থেকেছিলাম 18 বছর, আমি ফিরে এসেছি দেশের কাছে, এখানেই আমি মরতে চাই। সুতরাং আমার অ্যাপিল থাকবে যে আমরা আমাদের গণতন্ত্র ফেরত চাই, আমরা আমাদের ভোটের অধিকার ফেরত চাই, আমরা চাই যে আমাদের যেন কোনো অত্যাচার না হয়, আমরা চাই না যেন আমাদের গুম হয়, আমরা চাই না এর জন্য বিনা বিছানে যে পথে। এই প্রতিজ্ঞা করে আপনারা জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখবেন। প্রফেসর দিলারা চৌধুরী তার আলোচনার মধ্যে বিএনপির কথা বলেছেন, যে বিএনপিতে আপনার এখন তিনি জিয়াউর রহমানের যে আদর্শ রাজনীতি তিনি দেখতে পাচ্ছেন না। আমি এই কথার সঙ্গে তার পুরোপুরি একমত নই। এই জন্য জিয়াউর রহমানের আদর্শই হচ্ছে আমাদের বিএনপির মূল শক্তি। আমাদের মূল শক্তি হচ্ছে আপনার জিয়াউর রহমান। তার আদর্শকে অনুসরণ করা, তার কথা, তার যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জন করার চেষ্টাটাই আমাদের। কিন্তু প্রেক্ষিতটা তো ভিন্ন। জিয়াউর রহমান সাহেব যে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার, কিন্তু তখন একটা অনুকূল অবস্থা ছিল। সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই স্বাধীনতার জন্য তারা তৈরি হয়ে গিয়েছিল। এবং যে কথাটা জিয়াউর রহমান সাহেব তার বইতে এবং সব জায়গায়, আমরা ইতিহাসে সব জায়গায় দেখি যে সাধারণ ছাত্ররা, যুবকেরা, কৃষকেরা তখন যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গিয়েছিল, তারা স্বাধীনতা চাচ্ছিল। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে সেই সময়কার, তখনকার যে 1975 সালের যে পরিবর্তন, এবং জিয়াউর রহমান সাহেব 7ই নভেম্বর যেভাবে
এসে বাংলাদেশকে আবার রক্ষা করলেন, সেই সময়টাও ছিল কিন্তু আপনার সম্পূর্ণ একটু ভিন্ন সময়, একেবারেই ভিন্ন সময়। এবং জিয়া রহমানের পক্ষে এটা সম্ভব হয়েছিল এই জন্যে যে জিয়া রহমান ইতিমধ্যেই তখন কিন্তু আপনার একজন জাতীয় নেতা শুধু নয়, দেশের একমাত্র নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এবং তিনি যখন সামনে এসে বলেছেন এবার আমি মেজর জেনারেল জিয়া বলছি, তখন মানুষ আবার সেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এবং সব মানুষ এক হয়ে গেছে সেই সময়। এবং যার ফলে আপনার 75-এর সেই দুর্যোগকে এড়ানো সম্ভব হয়েছে তার পক্ষে। অসাধারণ নেতৃত্বের অধিকারী তিনি। হ্যাঁ, এখন আমরা আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা যাদের বিরুদ্ধে এখানে সংগ্রাম করছি, লড়াই করছি, এই লড়াইটা আপনার কোনো সাধারণ লড়াই নয়, এটা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই। এবং এই গণতান্ত্রিক শক্তি লড়াই করতে গিয়ে আমরা ইতিমধ্যেই আমরা গত কয়েক বছরে আমাদের দলের প্রায় হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে। আমাদের এই 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমরা জেলে যাচ্ছি, কারাগারে যাচ্ছি। হ্যাঁ, সাফল্য আসছে না, সাফল্য একদিনে আসে না। আজকে আমাদের নেত্রী, যিনি আমাদের সবচেয়ে মানে ইন্সপিরেশন, অনুপ্রেরণার স্থল, তিনি আজকে কারাগারে বন্ধ হয়ে যাচ্ছেন। এটাও আসবে যে কেন কেন আমরা থেকে বের করতে পারিনি। আমি সেটাই বলছি যে এটা আমাদের পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত, কিন্তু আমরা সেই জন্য লড়াই করছি, আমরা সেখান থেকে সরে আসিনি। দিলারা আপাদের সুবিধা হচ্ছে যে দিলারা আপারা অনেক উঁচু জায়গায় থাকেন, অনেক উঁচু লেখাপড়া করেন এবং উঁচুভাবে তারা অত্যন্ত সত্য কথাগুলো আমাদের সামনে তুলে ধরেন। কিন্তু আমরা যা মাঠে দাঁড়িয়ে লড়াই করি, যুদ্ধ করি, আমরা যখন আপনার পুলিশের গুলি খাই, আমরা যখন টিয়ার গ্যাস খাই, আমরা যখন জেলের মধ্যে ঢুকি, আমাদের ছেলেদের যখন নখ তুলে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়, সেটা আমরা একটু বুঝতে পারি যে কী অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেখতে হবে যে এখান থেকে কি আমরা সরে গেছি কিনা। আমরা এতটুকু সরিনি সেখান থেকে। আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে এই লড়াই আমাদের চলবে। এই লড়াই ভারতে একদিনে ভারত স্বাধীন হয়নি, পাকিস্তানও একদিনে হয়নি, বাংলাদেশও একদিনে স্বাধীন হয়নি। 25 বছর বাংলাদেশের সংগ্রাম হয়েছে স্বাধীনতার। আমরা তো মাত্র কয়েক বছর লড়াই করলাম। 15 বছরের লড়াই করে আমরা যদি মনে করি যে আমরা হেরে গেছি, এ কথা মনে করার কোনো কারণ নেই। আর বিএনপি অ্যাজ এ পার্টি, এটা আপনার অনেক শক্তিশালী দল, এবং আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং যে প্রেক্ষিত, রাজনৈতিক প্রেক্ষিত, এই রাজনৈতিক প্রেক্ষিতে সঠিকভাবে এগিয়ে চলার কাজ আমরা শুরু করেছি। উনি আরেকটি অভিযোগ এনেছেন আমাদের দলের বিরুদ্ধে, সে উত্তর দিচ্ছে। এই জন্যে আমি আশা করি আপা কিছু মনে করবেন না। মানে আই আন্ডারস্ট্যান্ড, আমি আপনাকে ওই সাথে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি। আমি সেই ক্রিটিসিজমগুলো আমরা নেই, উই আর টেকিং দ্যাট ক্রিটিসিজম। অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদের বিষয়টাও বোঝার চেষ্টা করবেন। এখানে রিসার্চ সেল নেই, কথা একদম ঠিক না। হয়তো আমরা যেটা আশা করছি, আপনারা যেটা আশা করছেন, সেই ধরনের রিসার্চ সেল নেই, কিন্তু আমাদের রিসার্চ সেল আছে। আমরা শুরু করেছিলাম কিন্তু অনেক ভালোভাবে। আমরা শুরু করেছিলাম মাহবুবুল্লাহ, মাহফুজুল্লাহ, সিরাজুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ এবং অনেক অধ্যাপককে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছিলাম। নিকেতনের একটা বাড়ি নিয়ে কাজটা শুরু করেছিলাম। এটা অনেক আগের কথা। আমরা সেই বাড়িতে টিকতে পারিনি। 2014 সালের যখন আপনার ক্র্যাকডাউন হলো, মনে আছে আপনাদের, ইলেকশনের সময়, সেই সময়ে সেই বাড়িতে রেড করে আমাদের সব কিছু নিয়ে যায়। এবং ওই সময় আমাদের যারা মাহবুবুল্লাহ বলেন, মাহবুবুল্লাহ বলেন, তারা স্বাভাবিকভাবেই, তারা তো আপনারা যুদ্ধ, রাস্তায় দাঁড়িয়ে যুদ্ধ করবেন না, তারা তখন একটু দূরে সরে আসে। পরের দিকে মাহবুবুল্লাহ তার কাজ করেছে, আমরা কাজ করেছি। আমরা অনেক সময়ই আমরা যখন কোনো কিছু নিয়ে আমাদের কাজ করতে হয়, আমরা প্রফেসর দিলারা চৌধুরীর সঙ্গে কথা বলি, আমি নিয়ে আসি। আমাদের টিম আছে একটা, সেই টিম কাজ করছে এখনও। হয়তো দ্যাটস নট এনাফ, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমি যেটা মনে করি আর কি, যে আমাদের বুদ্ধিজীবী, পেশাজীবী যারা আছেন, তাদের নিজেদের উদ্যোগেই এগিয়ে আসা উচিত। এখানে অনেকেই আছেন যাদেরকে নিয়মিত ডাকা হয়, কথা বলা হয়, তাদের সঙ্গে পরামর্শ করা হয়। এবং আরেকটা অসুবিধা তো আছেই, সেটা আপনাদের বুঝতেই হবে, আর্থিক অসুবিধা আমাদের আছে। সবখানেই তো আমরা সেখানে ঠিক ওইভাবে যাদেরকে যে ব্যয়টা করা দরকার, সেই ব্যয়টাও আমরা করতে পারি না। কিন্তু তারপরে আমরা কিন্তু থেমে আমরা এই কাজগুলো করছি।
আমরা প্রত্যেকটা বিষয়ের উপরেই আমরা একটা আপনার বুদ্ধিবৃত্তিক আলোচনা আমরা করি এবং সেটার চেষ্টা আমরা করতে থাকি। যাই হোক, আমার সেই বিষয়টা সেই কথা নয়, আমি কথা শেষ করে আসি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের সবসময় অনুসরণ করতে হবে এবং তিনি হচ্ছেন আমাদের, তার যে 19 দফা কর্মসূচি, সেই কর্মসূচির কোনো আমরা বিকল্প নেই। আপা বলেছেন সার্কের কথা, এটা তার একটা বিশাল দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা ভাবনা যে ব্যাখ্যা উনি দিয়েছেন। আমরা সেইভাবে আমাদের দলের চিন্তাভাবনা আমরা করি। এখন আমাদের সামনে প্রধান যে তর্ক, যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব হচ্ছে যেই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা। তার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। শহীদ জিয়াউর রহমান আমাদের কাছে সব সময়ই অত্যন্ত প্রাসঙ্গিক। অনেক সমস্যা তো থাকবেই, একটা চলার পথে, যুদ্ধের পথে, লড়াইয়ের পথে সমস্যা ছাড়া তো আপনার একেবারেই হয়ে যাবে তা তো হয়নি। আপনার নেতাজি সুভাষ বসু তো হারিয়ে গেছেন লড়াই করতে গিয়ে, জওয়াহরলাল নেহরু, আপনার গান্ধী তারা অনেকবার জেলে গেছেন, জেলে যেতে হয়েছে তাদেরকে, তাই না? ঠিক একইভাবে বাংলাদেশে যারা স্বাধীনতা সংগ্রাম করেছে তাদেরকে কাউকে মরতে হয়েছে, কাউকে লড়াই করতে হয়েছে। তো আমরা তো আপনার লড়ছি, মরছি এবং আমরা আত্মত্যাগ করছি, এখানে কিন্তু কেউ পিছু পা হয়নি আমরা। সেই জন্যই আমি আপনাদের বলি যে আমরা সব সময়ই একটা লক্ষ্য আমাদের সামনে রাখতে হবে, যে বিজয় আমাদেরকে অর্জন করতেই হবে, সাফল্য আমাদেরকে আনতেই হবে। আজকে পেশাজীবীদের এই আলোচনার মধ্য থেকে আমি একটা জিনিস আপনাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেই কৌশল আমরা আলোচনা করি, ঠিক করব ভবিষ্যতে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের যে রাজনীতিটা, এটা যেটা জিয়া রহমান সাহেব যে পতাকাটা তুলে নিয়েছিলেন, সেই পতাকা পরবর্তীকালে সেই পতাকা ধরেছিলেন কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির যে দর্শন, সে পতাকাটি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের যে দর্শন, সেটা তিনি কিন্তু ধরে নিয়ে এগিয়ে গেছেন, তিনি দীর্ঘ সংগ্রাম করেছেন। এখনো কিন্তু আমরা আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু সেই পতাকাকে নিয়ে এগোচ্ছি। তারেক রহমান সাহেব সম্পর্কে একটা কথা না বললেই না। আমি আপনার ম্যাডামের সঙ্গে একটা ট্যুরে, আপনার প্রথম মানে 2001 সালে আমরা নির্বাচনে জেতার পরে প্রথম ট্যুরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল ম্যাডামের সঙ্গে, একটা স্টেট ভিজিটে। সেখানে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমার সঙ্গে ছিলেন, আমরা অনেক সদস্য ছিলাম। কিন্তু সৌভাগ্যক্রমে তার আগেই আমি তার সাথেই আমি ছিলাম দাঁড়িয়ে। তো সেবার আপনার ওই চীনের প্রধানমন্ত্রী, এত শীত ছিল সেখানে, বরফ পড়ছিল, যে বাইরে ম্যাডামকে যে গার্ড অফ অনার তারা দেয় আর কি, যেটাকে আপনার রাষ্ট্রীয় আপনার সম্মান দেওয়ার, সেটা বাইরে করা সম্ভব হয়নি, যে আর্মি, এয়ারফোর্স, নেভি থেকে যারা স্যালুট দেয়, ওইটা আপনার গ্রেট হলের মধ্যে, গ্রেট হলের মধ্যে তারা করেছিল। এবং আমরা যারা এন্ট্রান্সে গিয়েছিলাম আমরা লাইন করে দাঁড়িয়েছিলাম। ওটা শেষ হওয়ার পরে যখন চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমাদের নেত্রী যখন আমরা সকলের সঙ্গে পরিচয় করে দিচ্ছিলেন, আমার এখনও মনে আছে, যখন তারেক রহমানের সামনে এসে যখন উনি পরিচয় করিয়ে দিলেন, বললেন যে আমার ছেলে, চীনের প্রধানমন্ত্রীর হাতটা শক্ত করে ধরলেন, শক্ত করে ধরে উনি একটা কথা উচ্চারণ করেছিলাম, মনে আছে, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। এই কথাটা আমি এখনও সবসময় মনে করি। আমার বিশ্বাস যে আমাদের তারেক রহমান সাহেব সেই বিশ্বাসেই এগিয়ে চলেছেন, দিনরাত পরিশ্রম করছেন, আমাদের সকলকে সংগঠিত করবার চেষ্টা করছেন। একটা কথা মনে রাখতে হবে আমাদের সকলকে, আমি সেদিনও বলেছি, আপনার সামনেই বলেছি, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স। যখন সাফল্য আসে সবাই দাবি করে যে আমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে। ফেলিওর হ্যাজ নান। কিন্তু আমরা মনে করি ইটস নট ফেলিয়ার। আমরা নতুন করে উজ্জীবিত হয়েছি, আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই, আমরা পরাজিত হতে পারছি, কারণ আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি। আজকে আমি এখানে আসার আগে খবরের কাগজ বাসায় আসার আগে সকালে, শরীর তো একটু খারাপ যাচ্ছেই, তারপরে খবরের কাগজ দেখছিলাম, একটা খবর চট করে চোখে পড়লো। আজকে তো বেশিরভাগ পত্রিকার প্রথমে হচ্ছে বেনজিরের ছবি হয়ে দিয়েছে, তাই না? নয়া দিগন্তে একটা খবর দেখলাম যে
বেনজির চলে গেছে, has left the country। 4 মে মাসের 4 তারিখে সে তার সপরিবার নিয়ে চলে গেছে। আরও দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সমস্ত সে খালি করে গেছে। ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল সেটা প্রায় 60 কোটি টাকা। হ্যাঁ, আমি পত্রিকায় যা দেখলাম যে 60 কোটির মতো বলেছে, হয়তো আরও বেশি হতে পারে, কম হতে, আই ডোন্ট নো, পত্রিকায় যা দেখি না। আমার প্রশ্ন যে সে কীভাবে গেল? এই যে আপনার তারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল সকলের চোখের নাগরিকদের পক্ষ দিয়ে। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্যা, লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। বন্ধুগণ, এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, লুটপাট, বর্গীর দেশ তৈরি করেছেন না। এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যে সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই এই দানব যে আছে, যে মনস্টার সব তছনছ করে দিচ্ছে, তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার, গণতন্ত্রের সরকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আপনাদের সকলকে ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম।